প্রতিশোধ, তিলোত্তমার রক্ত নিতেই হবে প্রতিশোধ, তিলোত্তমার রক্ত নিতেই হবে প্রতিশোধ। মেডিকেলে উঠল ভোট, জাস্টিস ফর আরজিকর, 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 মেডিকেলে উঠল ভোট, জাস্টিস ফর আরজিকর। 24 ঘন্টা সময় আপনারা দিয়েছিলেন, তারপরে আপনারা আমরণ অনশনে বসবেন। সেই 24 ঘন্টার বেশ 14-15 ঘন্টা কেটে গেছে, এরপরে কি করবেন আপনারা? এটুকুই বলার, 8:30 অবধি আমরা অপেক্ষা করবো। 8:30 অবধি আমরা সময় দিয়েছি, যাতে চিফ সেক্রেটারিকে আমরা মেল করে এটাই জানিয়েছিলাম যে আমাদের যে ডিমান্ডসগুলো 10 দফা দাবি, সেগুলো যাতে মেনে নেওয়া হয় 8:30-র মধ্যে, এবং সেই দাবি যদি না মেনে নেওয়া হয় 8:30-র পর থেকে আমরা আমরণ অনশনের দিকে যাবো। 10 দফা দাবির মধ্যে প্রথম যে দাবি হচ্ছে অভয়ার জাস্টিস, অভয়ার বিচার পাওয়া। আমাদের আজ 57তম দিন চলছে, আমরা এখনো অবিচারের অন্ধকারের মধ্যে ডুবে রয়েছি, বিচারের আলো এখনো আমরা দেখতে পাচ্ছি না। প্রথমত সেটা। দ্বিতীয়ত সব থেকে বড় যেটা যে আরডিএ, বিভিন্ন রকমের যে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন আছে বিভিন্ন হসপিটালে, সেটাকে মান্যতা দেওয়া এবং সেটাকে ইলেকশনের বেসিসে সেখানে ডাক্তারদের সিলেক্ট করে তারা যেন এই মান্যতাটা পায়, আরডিএ যেন বিভিন্ন কলেজে মান্যতা পায়। তৃতীয়ত যেটা আছে আমাদের সুরক্ষা, ডাক্তাররা যে ডিউটিতে ফিরে যাবে তাদের সুরক্ষার জন্য সিসিটিভি এবং যথাসংখ্যক সিসিটিভি, শুধুমাত্র 2-3টে সিসিটিভি লাগালে হবে না, যতগুলো পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি চাই সেই সিসিটিভি, প্যানিক বাটন, এগুলোকে ক্রিয়েট করা। 4 নম্বর হচ্ছে সেন্ট্রাল রেফারেল সিস্টেম, মানে কোনো হসপিটাল থেকে যে ব্লাইন্ডলি রেফার করে দেওয়া হয় সাগর দত্ত থেকে মেডিকেল কলেজ থেকে এনআরএস, সেটাতে তার আগে জানতে হবে যে সেই হসপিটালে বেড কতগুলো ভ্যাকেন্ট আছে, সেই সেন্ট্রাল রেফারেল সিস্টেম। 5 নম্বর হচ্ছে রোগীর যাতে কোনো রকম হয়রানি না হয়, ইন দ্যাট কেস প্রত্যেকটা সিস্টেমসের মধ্যে কতগুলো ডিপার্টমেন্টে কতগুলো বেড ভ্যাকেন্ট আছে, এগুলো আগে থেকে যাতে প্রত্যেকটা জায়গায় একটা পরিসংখ্যান মেনটেন করা হয় সেটা। 6 নম্বর হচ্ছে স্বাস্থ্যক্ষেত্র এবং বিভিন্ন ক্ষেত্রে যে ভয়ের রাজনীতি, থ্রেট কালচার, সেটাকে ইমিডিয়েটলি এন্ড করা। 7 নম্বর হচ্ছে স্বাস্থ্য সচিব যেভাবে গিয়ে আমাদের নামে মানে স্বরূপ নিগম যেভাবে গিয়ে আমাদের সুপ্রিম কোর্টে গিয়ে বলেছেন আমাদের নামে যে ডাক্তাররা নাকি সাগর দত্ত মেডিকেল কলেজের ডাক্তাররা নাকি ডিউটি দেননি বলে এবং ঠিক করে ট্রিটমেন্ট করেননি বলে পেশেন্ট মারা গেছে, তাই তার অপসারণ। 8 নম্বরে মেন যেটা আমাদের বক্তব্য যে সন্দীপ ঘোষ ছাড়া বাকি যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত প্রত্যেককে কারণ দর্শিয়ে তাদেরকে সাসপেনশন লেটার ধরাতে হবে, শুধুমাত্র সাসপেন্ড করা না, প্রপার কারণ দর্শিয়ে। 9th হচ্ছে প্রপার অনকল রুম, প্রপার ওয়াশরুম, যেই ডিমান্ডসগুলো আমাদের ছিল সেই প্রপার অনকল রুম, ওয়াশরুম এবং মহিলাদের জন্য আলাদা আলাদা সিকিউরিটি, সেটা ব্যবস্থা করা। আর 10 যেটা সব থেকে বড় কথা, পুলিশ কর্মীকে রিক্রুট করা, কোনো সিভিক ভলেন্টিয়ার না, কোনো সিকিউরিটি ভলেন্টিয়ার্স না, পুলিশ কর্মীকে রিক্রুট করা এবং মহিলা পুলিশ কর্মী রিক্রুট করা বেশি সংখ্যকে, যাতে কিনা আমাদের সিকিউরিটি এনশিওর্ড হয়। এই যে আপনারা আপনাদের নিরাপত্তার দায়িত্ব দাবি বারবার করছেন, সেই জায়গায় সাগর দত্ততে আপনাদের আন্দোলন চলাকালীন, হ্যাঁ একদম এটাই বলা যে যেখানে সুরক্ষার আমাদের বারবার করে এটাই বলা হচ্ছে আন্দোলন ছেড়ে ডিউটিতে ফিরে যাও, ডিউটিতে ফিরে গেলে তো এই ঘটনাগুলো বারংবার ঘটতে থাকছে, সেখানে আমাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে না। এবং যার জন্যই আমাদের এই আন্দোলনের এতগুলো দাবি যে আমরা যদি যারা মানুষের প্রাণ বাঁচায় তারাই যদি সুরক্ষিত না থাকে, তারা মানুষের প্রাণ বাঁচাবে কি করে, তারা মানুষকে সুস্থ করে তুলবে কি করে? কিন্তু আমাদের সুরক্ষার দিকে তাকানো হয় না, সবসময় বহিরঙ্গকে চাকচিক্যের মধ্যে দেখানোর জন্য বাইরে নীল সাদা রং করলে হবে না, শুধুমাত্র হাসপাতালে ভিতরগুলোকে ঠিক করে দেখতে হবে, ভিতরের মনিটরিং করতে হবে। অর্ধেক সময় মেশিন খারাপ থাকে, অর্ধেক সময় সিস্টেমস খারাপ থাকে, কিন্তু দোষ পড়ে যায় ডাক্তারের উপরে। তারপরে ভ্যাকেন্সি, প্রচুর হসপিটালে ডাক্তারের ভ্যাকেন্সি রয়েছে, সেখানে রিক্রুটমেন্ট হয় না দিনের পর দিন, সেখানে রিক্রুটমেন্ট বাড়াতে হবে। বারবার বলা হচ্ছে 7,000 ডাক্তার, 93,000 টোটাল ডাক্তার রয়েছে, তার মধ্যে 7,000 জন ডাক্তার জুনিয়র ডাক্তার যারা আন্দোলনরত। বারবার দেখানো হচ্ছে সেই 7,000 ডাক্তার আন্দোলনরত বলে সিস্টেম নাকি ভেঙে পড়ছে, পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে এবং মানুষ নাকি মারা যাচ্ছে। তাহলে এটা তো স্বাস্থ্য দপ্তরের গাফিলতি, বাকি ডাক্তারদের রিক্রুটমেন্ট নেই কেন? প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, সেখানে রিক্রুটমেন্ট হচ্ছে না, এটা পুরোটাই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে পুরো তাদের ফেলিয়ার, তাদের ব্যর্থতা। সুপ্রিম কোর্ট নির্দেশে সিসিটিভি যেটা লাগাতে বলেছিল সেটা এখনো পর্যন্ত রাজ্য সরকার না, বারবার এবার লাস্ট সুপ্রিম কোর্টে আমরা শুনানিতে শুনেছি যে তারা বলেছেন যে বন্যার জন্য নাকি তারা ব্যস্ত ছিলেন বলে সিসিটিভি লাগানো সম্ভব হয়নি। এইটা চরমভাবে নিন্দনীয়, কারণ সিসিটিভি যদি না লাগানো হয়ে থাকে বন্যাতে তো ডাক্তাররাও কাজ করেছে, তাহলে ডাক্তাররা যদি বন্যাতে সার্ভিস দিতে পারে, ডাক্তারদেরকে বলা হচ্ছে যে ডিউটিতে কমপ্লিটলি ফিরে যাও, কমপ্লিট ডিউটি দাও, কিন্তু দেখা যাচ্ছে আন্দোলনরত অবস্থাতেই ডাক্তারের উপরে মারধর করা হচ্ছে, ডাক্তারের উপরে নিগ্রহ হচ্ছে। তাহলে সিকিউরিটির যে কোয়েশ্চেনটা আছে সেইটার গ্যারান্টি কে দেবে? সেই গ্যারান্টি যদি সরকার না দেয় তাহলে আমরা কার কাছে প্রশ্ন করব যে আমাদের সিকিউরিটির দায়িত্ব কার? আমরা মানুষকে সুস্থ করে তুলবো, কিন্তু আমাদের সিকিউরিটির দায়িত্ব কার? সিসিটিভি সেটা যথাসম্ভব নেই। বারবার বলা হচ্ছে এই যে অভয়ার যে কেসটা হয়েছে সেখানে আরজি করের সেমিনার রুম, সেখানে কোনো সিসিটিভি ব্যবস্থা নেই। কেন নেই? আজ সিসিটিভি ব্যবস্থা থাকলে তো অপরাধীকে ধরা খুব সহজ হতো। সিসিটিভি কেন নেই? সেমিনার রুমের মতো একটা জায়গা যেটা একটা ইম্পর্টেন্ট রুম,
যেখানে বিভিন্ন সেমিনার্স কন্ডাক্টেড হয়, একটা এডুকেশনাল ইনস্টিটিউশন সেটা, সেখানে কেন সিসিটিভি থাকবে না? তো সিসিটিভি থাকলে আজকে এই ঘটনাগুলো ঘটে না। তো যথাসম্ভব সিসিটিভি যতক্ষণ না লাগানো হচ্ছে সুরক্ষা ইনশিওর করা যাবে না। আপনারা আর্থিকর নিয়ে আন্দোলন করছেন, হ্যাঁ। আপনাদের পাশে সারা ওয়েস্ট বেঙ্গল থেকে সারা ভারতবর্ষে দেশ বিদেশে হ্যাঁ, প্রতিবাদ একদম। কিন্তু আমরা সূত্রমত জয়নগর আপনার লক্ষ্মীকান্তপুর জয়নগরে 10 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে, হ্যাঁ, এটাই বলে যে ধর্ষণকে যতদিন অব্দি সামান্য দুর্ঘটনা হিসেবে ট্রিট করা হবে ততদিন অব্দি ধর্ষণ করতে থাকবে। ধর্ষণকে যতদিন না একটা হিনিয়াস ক্রাইম হিসেবে কনসিডার করা হবে, যতদিন না ধর্ষকদের এক্সাম্পলারি পানিশমেন্ট, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, ততদিন অব্দি ধর্ষণ আটকানো যাবে না, ধর্ষণের হারও কমানো যাবে না। ধর্ষকদের প্রোটেকশন দেওয়া নয়, ধর্ষকদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াই একমাত্র উপায় ধর্ষণের হার কমানোর। এবং যদি দেখা যায় যে প্রত্যেকটা ক্ষেত্রেই ধর্ষকরা পার পেয়ে যাচ্ছে, তাহলে এই ঘটনা রিপিটেডলি ঘটতেই থাকবে। সংসদে 370 ধারা তুলে দেওয়া হচ্ছে, ওয়াকফ বিল নিয়ে আসা হচ্ছে, কিন্তু আমাদের জুডিশিয়াল ব্যবস্থা সেই ব্রিটিশ আমলে যেটা ছিল সেইটা হচ্ছে, কিন্তু বর্তমান ডিজিটাল ইন্ডিয়ায় অপরাধ করার ধরন কিন্তু বেড়ে চলেছে, কিন্তু আমাদের সেই ব্রিটিশ আমলের যে জুডিশিয়াল ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা এখনো ঘুরে বেড়াতে হচ্ছে। ধনঞ্জয়ের ফাঁসি দেওয়া হয়েছিল হেতারপাল কাণ্ডে 17 থেকে 18 বছর পরে। কি বলবেন এই প্রসঙ্গে? আমাদের ইন্ডিয়ান জুডিশিয়াল ব্যবস্থা সবসময়, আমরা নির্ভয়ার ক্ষেত্রেও দেখেছি যে জাস্টিস পাওয়া গেছে 8 ইয়ার্স পর। তো সেইটা মানে এই ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম বরাবর এভাবেই চলে আসছে, সেটা ডেফিনেটলি মডিফিকেশন আসলে ডেফিনেটলি ভালো মডিফিকেশন আনা উচিত, কারণ এরকম স্পেসিফিক্যালি এইরকম হিনিয়াস ক্রাইমগুলোর ক্ষেত্রে তো তাই করা উচিত, এইটুকুই বলবো আপাতত। রাজ্য সরকার, রাজ্য যেসব অপরাধগুলো কাণ্ড ঘটে যাচ্ছে, আমরা বলছি না যে রাজ্যের কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রী বলে দিচ্ছে তাই জন্য, কিন্তু রাজ্য যদি কোনো কিছু ঘটে, প্রশাসন এবং রাজ্য সরকার তাদেরকে যথেষ্ট পানিশমেন্ট দেওয়া উচিত। কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আপনার রাজ্যকর সহ বিভিন্ন জায়গায় রাজ্য প্রশাসন সেটাকে ঢাকার চেষ্টা করছে। হ্যাঁ, এটা তো আমি এক্ষুনি বললাম যে রাজ্য সরকার এবং প্রশাসনের তরফ থেকে মানে বিভিন্নভাবে এক্সাম্পলারি স্টেপস নেওয়া উচিত, যাতে কিনা ধর্ষক এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা যে আমাদের দাবিগুলো আছে সেগুলোতে এগুলোর আশেপাশেই কেন্দ্র করে যে আমাদের ডিমান্ডসগুলো মেনে নেওয়া মানেই ডেফিনেটলি এই জায়গাটা দাঁড়ায় যে অভয়াও জাস্টিস পায় এবং আমাদের পরবর্তী যাতে অভয় না ঘটে সেই ক্ষেত্রে আমরা অনেকটা এগিয়ে যেতে পারি। এবং যেটা আপনি বলছেন যে ধর্ষককে প্রোটেকশন দেওয়া নয়, উল্টে ধর্ষককে এক্সপোজ করাটাই মেন এম হওয়া উচিত, সেটাতে আমরা টোটালি এগ্রি করছি এবং আমরাও বারবার এটাই চাইছি। বিগত সরকার যখন ছিল, বর্তমান যারা সরকারে রয়েছে তারা বিরোধী ছিল, তখন কিন্তু এই পুলিশ প্রশাসনের উপরে ঘুরে ঘুরে অভিযোগ করছেন। দেখুন, আমাদের এই আন্দোলনটা যেহেতু কমপ্লিটলি অরাজনৈতিক এবং অদলীয়, তাই এই বিষয়টাতে আমরা কনসেন্ট্রেট রাইট নাও করতে চাইছি না। আমাদের একটাই দাবি, আমাদের এই 10 দফা দাবি মেনে নেওয়া হোক রাত্রি 8:30টার মধ্যে, এবং সেটা যদি না হয় আমরা আমরণ অনশনের দিকে মুভ করব। রাজ্য পুলিশ প্রশাসনের মাইনে আমার আপনার ট্যাক্সের পয়সা দেওয়া হয়, এই প্রশ্নগুলোতে আমার মনে হয় এই প্রশ্নগুলো রাইট নাও মানে যুক্তিসঙ্গত এখন রাইট নাও আমাদের এই বক্তব্যের সাথে যুক্তিসঙ্গত নয়। আজকে সময় পার হলে আপনারা কি অনশনে বসবেন? আমরা আমরণ অনশনের দিকেই যাব। সেটা কি প্রশাসনের পারমিশন নিয়ে না কোর্টের পারমিশন নিয়ে করবেন? অনশন করার জন্য তো আমাদের কারোর পারমিশন লাগে না, এইটা আমাদের নিজেদের মানে কি বলবো, এটা আমাদের নিজেদের এবিলিটির মধ্যে পড়ে, অনশনটা আমাদের নিজেদের দায়িত্বের মধ্যে পড়ে, এটাতে আমাদের কারো পারমিশন লাগে না। হ্যাঁ, কিছু অনশন করতে গেলে ধর্মতলা এখন ধর্ণা তোলা বিভিন্ন ধর্ণা চলছে, বিভিন্ন কোর্ট থেকে পারমিশন নিয়ে করতে হয়, এটাকে আপনারা কেমন ভাবে নেবেন? এটাই বলার যে আমাদের অনশন চলবে এবং আমাদের পুলিশের তরফ থেকেও আমাদের যেই কালকে যে ঘটনাগুলো ঘটেছে তারপরেও আমরা এই আন্দোলন তীব্রতর করে যাব এবং আমাদের আন্দোলন চলবে। এই আন্দোলন আমরা রুখে দাঁড়াবো না যতক্ষণ আমাদের ডিমান্ডস ফুলফিলড হবে।